মানে যেখানে এমপি থাকবে, বিভিন্ন জেলা থাকবে, সেখানে অযথা বিল্ডিং উঠছে, ব্রিজ উঠছে, এইটা হচ্ছে, মার্কেট হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে এলাকার উন্নয়ন। আমার এলাকার এমপি সাহেব খুব উন্নয়ন করছে, আমার এলাকার এমপি সাহেব আমাদের সব চাকরি বাকরি দিচ্ছেন। মানে কি, তার মানে অন্য জেলার লোকদের বাদ দিয়ে, যোগ্য লোকদের বাদ দিয়ে আপনার এলাকার লোকগুলাকে তদবির করে ঢুকাতে হচ্ছে, একটা দুর্নীতি। তা সাধারণ মানুষের দুর্নীতিকে প্রশ্রয় দেয়। যে পচা ডিম আছে, মানে যারা এই কাজগুলা করেছে, যেই কর্মকর্তা ওরা বা অন্যরা এই কাজগুলা করেছে, যেখানে গিয়ে করুক, তারা এই কাজগুলা করেছে, তাদের বিরুদ্ধে বরং ব্যবস্থাটা নেয়া, ব্যবস্থাটা নিয়ে বলা যে না, আমরা এগুলা ঠিক করেছি, এদেরকে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছি। আমরা আসলে সামগ্রিকভাবে একটা প্রতিষ্ঠান বা একটা বাহিনী কখনো তার দায় নিবে না। তাহলে কিন্তু জিনিসগুলো অনেকগুলো মানে আপনার নর্মাল হয়ে যায়। তখন জি। অনাসেবলের রিপোর্টের ব্যাপারে আমি মানে আসলে কোনো কথাই বলতে চাই না। তার কারণ এমন একটা রাষ্ট্রযন্ত্রের মধ্যে আমাকে বসবাস করতে হয়। আপনি ইংল্যান্ডে থাকেন, আমি বা ঢাকায় থাকি। আমি এই ধরনের কথা বলে কি হবে? বাংলাদেশের মানুষ সবাই যদি জানেও তাতে কি হবে? কিছুই হবে না। বাংলাদেশের মানুষ যদি বুঝেও যে এটা এরকম, তাতে কি যায় আসে? কার কি যায় আসে? চক্ষু লজ্জা, লাজ লজ্জা শরম যদি যখন উঠে যায়, হায়া উঠে যায়, তখন কি আর কোনো কিছু বলে লাভ থাকে? আমি এটাকে বলবো যে ওই যে আমি তো প্রথমেই বলেছি যে যখন আপনি আমাদের লোকজনকে, অফিসারদেরকে, সৈনিকদেরকে অন্য জায়গায়, বিতর্কিত জায়গাগুলোতে নিয়োগ দিবেন, তখন এই ধরনের ঘটনাগুলো ঘটতে থাকবে। তখন বিভিন্ন দেশের মিডিয়া বা জায়গা, মানবাধিকার সংস্থাগুলো নজরের দাঁড়িতে আমরা পড়ে যাবো, এখান থেকে আপনি বেরোতে পারবেন না। তার কারণ এগুলা অন্যান্য দেশকে ইম্প্যাক্ট করে। যেমন ধরেন বাংলাদেশ থেকে আপনি অবাক হয়ে যাবেন যে বাংলাদেশে বলা হচ্ছে যে আমাদের কি এত অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, এই হচ্ছে সে হচ্ছে, আপনি শ্রীলঙ্কা, মালদ্বীপের মতো লোকজন দেশে আমাদের লোকজন পালিয়ে যায়। কালকে আমি শুনে একজনের কাছ থেকে শুনেছি যে ফিলিপাইনের থেকে যেখানে মানে আপনার লাখ লাখ শ্রমিক বা মানে কাজের মেয়েরা সৌদি আরব সহ আরব দেশে কাজ করে, সেই ফিলিপাইনে নাকি বাংলাদেশের লোকেরা পালিয়ে যাচ্ছে। এরকম চীনে আপনার গত 1 বছরে 1000-এর উপরে বাংলাদেশি পালিয়েছে এবং অনেকগুলো ধরা পড়েছে। তারা ওখান থেকে হংকং যেতে চেয়েছিল, আপনার সমুদ্র দিয়ে দিয়ে ধরা পড়েছে, তারা এখন জেলে আছে। এগুলো কেন হচ্ছে? বাংলাদেশে সামাজিক অবস্থাটা ভালো নেই। রাজনৈতিক অবস্থার কথা বাদই দেন, অর্থনৈতিক অবস্থার কথা বাদই দেন, যে সামাজিক যে জুটবদ্ধতা, অবকাঠামোটা থাকে, সেটাকে আমরা নষ্ট করে ফেলছি। মানুষজন ত্যক্ত বিরক্ত হয়ে গেছে, শান্তিতে থাকতে পারছে না। যেমন আমার বয়স হয়ে গেছে বলে আমি ধরেন কোথাও যাওয়ার চিন্তা করতে পারি না, আমার আর জীবন কি আছে? কিন্তু যে একটা যুবক যার জীবনটা নষ্ট হয়ে গেছে, যাচ্ছে, সে কি করবে? এখন এগুলা কেন হচ্ছে? এগুলোর দিকে তো কারো নজর নাই। এরকম যারা করছে তাদের এখন অন্যান্য দেশগুলোতে এগুলোর ইম্প্যাক্ট করে। আপনি ইউরোপে থাকেন, আপনি নিজেও জানেন যে ভূমধ্য সাগর হয়ে অন্যান্য জায়গা দিয়ে ইউরোপে যতগুলো মানে অভিবাসী যায় বা অবৈধভাবে যায়, তার দ্বিতীয় পর্যায়ে হচ্ছে বাংলাদেশ। কেন? বাংলাদেশ সবচেয়ে, হ্যাঁ। এখন ওইসব দেশগুলো তখন, হ্যাঁ, জার্মানিতে এবং প্রচুর মৃত্যু গেছে, এখন ওইসব দেশগুলো মৃত্যু তখন জেনেও চিন্তা করে যে আসছে। আচ্ছা, হ্যাঁ, এখন এই প্রশ্নের একটা কি হচ্ছে যে কেন ডয়সে ভেলে বা অন্যরা এই আল জাজিরা বা এই রিপোর্ট গুলা করে? ওদের দেশ যখন দেখে যে বাংলাদেশ থেকে এত লোক আসছে কেন, মারা যাচ্ছে সাগরে, তারপরও আসছে কেন জলে পানির স্রোতের মতো, তখন তারা খুঁজতে শুরু করে যে এই দেশগুলোতে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে। কোথা থেকে হচ্ছে? এই অর্গানাইজেশন গুলা থেকে হচ্ছে। তখন তারা এই জিনিসগুলোকে আরো জেকে বসে। কারণ আমাদের আরো উচিত হতো কি, যে একটা দুটো যে পচা ডিম আছে, মানে যারা এই কাজগুলা করেছে, যেই কর্মকর্তা ওরা বা অন্যরা এই কাজগুলা করেছে, যেখানে গিয়ে করুক, তারা এই কাজগুলা করেছে, তাদের বিরুদ্ধে বরং ব্যবস্থাটা নেয়া, ব্যবস্থাটা নিয়ে বলা যে না, আমরা এগুলা ঠিক করেছি, এদেরকে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছি। আমরা আসলে সামগ্রিকভাবে একটা প্রতিষ্ঠান বা একটা বাহিনী কখনো তার দায় নিবে না। তাহলে কিন্তু জিনিসগুলো অনেকগুলো মানে আপনার নর্মাল হয়ে যায়, তখন অন্যান্য দেশগুলো এটা বুঝতে পারে। আচ্ছা, আজকে আপনি যদি বাংলাদেশের মানুষ ধরেন যেই দেশ চালাক, যারা বিরোধী মতের আছে, সবাইকে যদি ঠিক মতো ব্যবসা বাণিজ্য করতে দেয়, চাকরি বাকরি করতে দেয় বা চলাফেরা করতে দেয়, তাহলে কি আপনি মনে করেন যে অশান্তি থাকবে? অশান্তি তো থাকবে না। অশান্তি এক মুহূর্তের মধ্যে 70 ভাগ কমে যাবে। কে নিজের বসত ভিটা ছেড়ে, নিজের বাড়িঘর ছেড়ে, বাবা মা ছেড়ে অন্য দেশে এভাবে পালিয়ে যেতে কেন চাচ্ছে মানুষ? শুধু এটাই খোঁজে। কিন্তু এগুলো না খুঁজে আমরা কি করছি? আমরা এই যে ধরেন মানে আমি জানি না, আমি অনেক মানে আমাদেরকে অনেক সতর্ক হয়ে কথাবার্তা বলতে হয়।
আমি তো সাংবাদিক, আমার 33 বছর হয়ে গেছে সাংবাদিকতা, এখন আমি এ ধরেন একটা কথা বলবো সাংবাদিক হিসাবে, সেটাকে এরা ব্যাখ্যা করবে উনি এই কথা বলেছেন, ওনার মানে এই, আমার জীবন শেষ। আপনি এরা আমাদের পেশা সম্পর্কেও জানে না, আমাদের আমরা কি ধরনের কাজ করে এসেছি, বা আমাদের ব্যাকগ্রাউন্ড কি, আমাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড কি, আমাদের লেখাপড়া কত দূর, আমরা কি পরিমাণ বই পড়ি, এগুলো কিছুই জানে না, বা দুনিয়ার কি খবর রাখি তাও জানে না। একটা কথা বললাম মানে একটা সেটাকে আরেক মন্তব্য দিকে ব্যাখ্যা করেই করে, ওই যে আপনার, সারোয়ার বললো রিপোর্ট দিয়ে দিবে দুইটা, হ্যাঁ একটা করে একটা দিয়ে মন্তব্য দিল, এই করে জন্য আমি আপনার আপনার সারা জীবন। প্রশ্নটাকে অ্যাভয়েড করে গেলাম। আমার আর এইগুলো ভালো লাগে না, এগুলো করে কি হবে আপনার? বাংলাদেশের মানুষ 10 টাকা সে চাল খাক, কয়েকটা ব্রিজ ট্রিজ দেখুক, কিছু রাস্তায় বাতি টাতি দেখুক, এগুলো দেখে দেখেন না এক একটা হুমড়ি খেয়ে পড়ে, বেহায়ার মতো হুমড়ি খেয়ে পড়ে। আপনার মানে এমন মনে হয় যেন আপনার এই দেশে তো কোনো টেকসই উন্নয়নের কোনো দাম নাই, কোনো দাম আছে? আমার বাড়ি রংপুরে, আপনি জেনারেল এরশাদ যখন ক্ষমতায়, তখন আমি এই কথাটা কেন বলছি একটা উদাহরণ দিই। আমি তখনও সেনাবাহিনীতে, একদিন ছুটিতে আমি রংপুরে আমার আব্বার বাসায় গিয়েছি, বিকালবেলা আমি বেরিয়েছি শহরে ঘোরার জন্য। তা আমি মানে রাস্তা দিয়ে মেইন শহরের মধ্যে দেখছি যে তখন বাংলাদেশে সোডিয়াম লাইট লাগানো হচ্ছিল, মানে ওই যে হলুদ আলো যেগুলো ছিল, তো ঢাকাতে প্রথম লাগানো হয়েছে। এখন যেহেতু জেনারেল এরশাদের বাড়ি রংপুর, যে রংপুরে দ্বিতীয় শহর ছিল, তখন রংপুরে লাগানো হয়েছে। তা ওই মিউনিসিপ্যালিটি মার্কেটের সামনে গিয়ে আমি দেখছি যে একটা খাম্বার নিচে অনেক লোক দাঁড়ায় উপরের দিকে তাকায় আছে, কি দেখে। আমিও পাশে গিয়ে মনে করলাম যে এখানে কোনো প্রবলেম হচ্ছে বা কিছু একটা। একজনকে জিজ্ঞেস করলাম কি বাহে কি হয়েছে, মানে রংপুরি ভাষায় যেটা বললো, দেখেন আমাদের সাওয়াল মানে আমাদের সন্তান এরশাদ কি সুন্দর বাতি এনে লাগাইছে, কি ফকফকা আলো দেখা যায়, দেওয়ার হ্যাপি। তার কয়দিন পরে দেখলাম রংপুরে একটা কি চিড়িয়াখানা করছে, ঢাকা চিড়িয়াখানার সবচেয়ে বুড়ো বাঘ, বুড়ো বাঁদর, এগুলাকে নিয়ে যায় ওখানে বসাইছে, হাজার হাজার লোক ওইখানে দৌড়াচ্ছে। এগুলা হয় কি আমাদের দেশের এই যে হুজুগ, এই এই যে এই ধরনের জিনিসগুলো আপনি বললেন যে কেন দোষ দিই, আপনি দেখেন এরকমই করে। ওই যে মেট্রো রেল চালু হয়েছে, বন্ধ করে রাখছে গেট, তার উপর দিক দিয়ে গিয়ে বন্ধের দিন দেখবে, এরকম পৃথিবীর কোথায় দেখেন আপনি? এগুলো কেন হয়েছে, কেন হচ্ছে? তার কারণ অব্যাহত ভাবে এই যে আমলাতান্ত্রিক শাসন ব্যবস্থা, কই বিসিএস দিতে দেখেন আপনার ছেলে পেলে সব দৌড়াচ্ছে, সব। আমার বাবা পাকিস্তান সিভিল সার্ভিসে ছিল, আমার ছোট বোনের হাজবেন্ড ঊর্ধ্বতন পদে বিসিএস অফিসার ছিলেন, রিটায়ার করছেন, আমি অফিসার ছিলাম, আমার মামারা অফিসার ছিলেন সরকারি। আমার তো ভাই জীবনে ওই আমি রিটায়ার করার পরে আমাকে সরকারি ভালো জায়গায় চাকরি আমার ইচ্ছাই করে না। আপনি বলবেন যে বেটা তুই অন্য কিছু করে খেতে পারিস, ইচ্ছা করে না, এখন কি করব, অন্য কোনো কাজ নাই, কেন নাই? আপনারা নিজেরা চেয়েছেন এরকম আমলাতান্ত্রিক সমাজ কায়েম হোক, এটা শুধু রাজনীতিবিদদের দোষ না, সাধারণ মানুষেরও দোষ। আপনারা চান কোনো মতো একটা ডিগ্রি নিয়ে আপনার ছেলে পেলে গ্রামের থেকে যেখান থেকে হোক একটা ডিগ্রি নিবে, ডিগ্রি নিয়ে তাদবির করে টাকা দিয়ে এলাকার উন্নয়নের নাম করে এলাকার এমপি কে ধরে, কাকে ধরে আপনি একটা চাকরি ঢুকবেন, আপনার নিরাপত্তা ছাড়পত্র নিবেন, চাকরিতে ঢুকবেন, তারপরে ঘুষ খাবেন, বাড়ি গাড়ি করবেন, আবার একজন বেনজিতে পরিণত হবেন। আমাদের বেশিরভাগ লোক তাই চায়, বেশিরভাগ যুবকের স্বপ্ন হচ্ছে এরকম সরকারি একটা চাকরি করা, তারা কখনোই জীবনে একটা মানে অন্য কোনো পেশার দিকে তারা মানে নজর দিতে চায় না। তো এটাকে ওনাদেরকে আপনি কি দেখে আরো বলবেন, উৎসাহ সুবিধাবাদিতা পাচ্ছি বলবেন যে, না? ওনাদেরকে দেখে কি আরো উৎসাহ হ্যাঁ পাচ্ছে না যে এরকম আপনি কিভাবে অল্প অল্প সময়ে টাকা এগুলো, বানানো হ্যাঁ যায়? অবশ্যই অবশ্যই, হ্যাঁ অবশ্যই ওই যে পাচ্ছে, কিন্তু সাধারণ মানুষ, আপনি যে একটা প্রশ্ন করেছিলেন সেই প্রেক্ষিতে বললাম যে তারা কি নিজেরা দুর্নীতিকে উস্কে দেয় না? আপনি এলাকার উন্নয়ন, কিসের এলাকার উন্নয়ন? যেই জায়গায় বাংলাদেশে বেশি টাকা দরকার হবে, ধরেন একটা বন্যা উপদ্রুত এলাকা, সেখানে বেশি খরচ করতে হবে, সরকার সেখানে বেশি খরচ করবে। কিন্তু দেখা যাচ্ছে কি যে সরকার এই দলের মানে যেখানে এমপি থাকবে, বিভিন্ন জেলা থাকবে, সেখানে অযথা বিল্ডিং উঠছে, ব্রিজ উঠছে, এইটা হচ্ছে, মার্কেট হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে, এলাকার উন্নয়ন। আমার এলাকার এমপি সাহেব খুব উন্নয়ন করছে, আমার এলাকার এমপি সাহেব আমাদের সব চাকরি বাকরি দিচ্ছেন। মানে কি, তার মানে অন্য জেলার লোকদের বাদ দিয়ে, যোগ্য লোকদের বাদ দিয়ে আপনার এলাকার লোকগুলাকে তদবির করে ঢুকাতে হচ্ছে, একটা দুর্নীতি। তা সাধারণ মানুষের দুর্নীতিকে প্রশ্রয় দেয়, সবসময় প্রশ্রয় দেয়। আপনি যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল তখন আমার কাছে এরকম কত যে আমার এলাকার লোক আসতো, আপনি বিশ্বাস করবেন না, আমি ত্যক্ত বিরক্ত হয়ে যেতাম। আমি তখন দৈনিক পত্রিকা কাজ করি, খালি এই জায়গার একটা একটা চাকরির জন্য, ওখানে একটা সুপারিশের জন্য, ওই জায়গায় একটা জমির মানে ই করার জন্য, ওই জায়গায় এটা করার জন্য, দে আর ম্যাড অ্যাবাউট ইট। এইগুলা, এই ধরনের সংস্কৃতি যখন থাকে তখন আপনি মানে রাজনীতি তো রাজনীতিবিদরা সুযোগ নিবেই,
আপনার এলাকার উন্নয়নের কথাটা ভুলে যান। ঢাকা শহরে যে টাকা খরচ করা দরকার হয় সেই টাকা কি রংপুরে খরচ করা উচিত হবে? রংপুরের উন্নয়ন কি না। ঢাকার মতো হবে? হবে না। এখন হুম, গোপালগঞ্জে এখন আওয়ামী লীগ আছে বলে গোপালগঞ্জ সয়লাব হয়ে যাচ্ছে উন্নয়ন, আবার বিএনপি যখন ছিল তখন বগুড়া উন্নয়নের সয়লাব হয়ে গেছে। এই সমস্ত রং থিওরি। হুম। আমাদের মানে এই যে আপনার প্রশ্নের আমি আর ওই প্রশ্নের আমি কখনো উত্তর দিব না, তার কারণ এটা উত্তর দেওয়ার মতো কোনো কিছু না।